ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ অন কিলিং এ ট্রি, আ পোয়েম বাই জিবি প্যাটেল। আমরা এর আগের দিনে জিবি প্যাটেল সম্পর্কে জেনেছি, তার কবিতা লেখার ধরন সম্পর্কে জেনেছি। আজকে আমরা ইন বিটুইন দ্য লাইন্স পড়ব কবিতাটার, এবং সেটা পড়ে কবিতার লাইনগুলো পড়ে অর্থ বোঝার চেষ্টা করব কবি এখানে কি বলতে চেয়েছেন। তাহলে লাইনগুলো পড়া যাক, তোমরা বইটা নিয়ে দেখো, আমি লাইনগুলো পড়ছি। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, নট এ সিঙ্গেল জ্যাব অফ নাইফ উইল ডু ইট। এখানে বলা হচ্ছে যে কিলিং এ ট্রি ইজ নট এ সিম্পল টাস্ক। ইট রিকোয়ার্স টাইম, ইট রিকোয়ার্স লেবার অ্যান্ড এফোর্ট। ইট ইজ আ টাইম কনজিউমিং টাস্ক। আ সাডেন ব্লো অফ নাইফ ইজ নট এনাফ ফর কিলিং এ ট্রি। আবার একটু লক্ষ্য করো, এখানে কিল কথাটা ব্যবহার করা হয়েছে গাছ হত্যার ব্যাপারে। It indicates that the poet believes that a tree is not very much different from a human being. কবি এটা কেন বলছেন, কবি এটা কেন মনে করছেন, তার পরের লাইনগুলো দেখো, আমি পড়ছি। It has grown slowly, consuming the earth, rising out of it, feeding upon its grass. একটা গাছ বড় হয়ে উঠেছে, কনজিউমিং দ্য আর্থ, পৃথিবীর থেকে রসদ নিয়ে, টেকিং দ্য নিউট্রিয়েন্টস, রিসিভিং দ্য নিউট্রিয়েন্টস, দ্য লাইফ ফোর্স দ্যাট ইজ কল্ড সাস্টেনেন্স, সেই সাস্টেনেন্সটা নিয়ে কিন্তু বড় হয়ে উঠেছে। অ্যান্ড ফিডস আপন দ্য ক্রাস্ট, ইট টেক্স ইটস ফুড ফ্রম দ্য ক্রাস্ট। হোয়াট ইজ ক্রাস্ট? ক্রাস্ট ইজ দ্য টপ লেয়ার অফ আর্থ। পৃথিবীর যে সবার উপরেই তল, সেটা হচ্ছে ক্রাস্ট। সেখান থেকে গাছটি আস্তে আস্তে উপরে উঠে যায়, হ্যাভিং ফুড, হ্যাভিং নিউট্রিশনস ফ্রম দিস ক্রাস্ট। তাহলে এইভাবে গাছটা আস্তে আস্তে বড় হয়ে উঠেছে, কিন্তু এটাই গাছ বড় হওয়ার জন্য যথেষ্ট নয়। দেয়ার আর সাম আদার ফ্যাক্টরস। তাহলে সেটা আমরা পরের লাইনগুলো পড়লে বুঝতে পারবো। দেখো পরের লাইনে চলে যাও। Absorbing years of sunlight, air, water, and out of its leprous hide sprouting leaves. অর্থাৎ পুষ্টিরসের সঙ্গে কি লাগে? সানলাইট, ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার, এগুলো লাগে। এটা একটা সায়েন্টিফিক ট্রুথ। আমরা জানি যে সূর্যালোক, বাতাস, জল, তার উপস্থিতিতে গাছ তার নিজের খাবার তৈরি করে এবং আস্তে আস্তে পুষ্টি এবং বৃদ্ধি তার সম্পন্ন হয়। তাহলে সেখান থেকে পুষ্টিরস, মাটির থেকে পুষ্টিরস নিয়ে, সূর্যালোকের উপস্থিতি, আলো, বাতাস, এগুলো নিয়ে গাছ বড় হয়ে ওঠে। অ্যান্ড ফ্রম দ্য লেপ্রাস হাইড, লেপ্রাস হাইড কথাটা এখানে ব্যবহার করা হয়েছে। হাইড অ্যাকচুয়ালি স্কিন, আর লেপ্রাস বলতে লেপ্রোসি থেকে কথাটা এসেছে। লেপ্রোসি ইজ এ ডিজিজ in which the skin of the patient becomes pale and unproductive. এখানে গাছের ছালটাকে সেই কুষ্ঠরোগীদের স্কিনের সাথে তুলনা করা হয়েছে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, নাকি না কুষ্ঠরোগীদের ওই স্কিনটা আনপ্রোডাক্টিভ, অ্যান্ড ফর দ্য ট্রি হিয়ার ইট ইজ প্রোডাক্টিভ। কেন প্রোডাক্টিভ বলছে? কারণ ফ্রম দ্যাট লেপ্রাস হাইডস নিউ লিভস, নিউ মিনিচার বাউস, নিউ টুইগস স্প্রাউট, সেখান থেকে উঠে যায়। তাহলে এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল নট ডু ইট। তাহলে তাহলে কী করতে হবে? হ্যাক অ্যান্ড চপ। পরের লাইনগুলো পড়ো। সো হ্যাক অ্যান্ড চপ, বাট দিস অ্যালোন ওয়ন্ট ডু ইট, নট সো মাচ পেন উইল ডু ইট। এখানে কবি বলেছেন ভীষণ জোরালো আঘাতে কোপাও, তাকে টুকরো টুকরো করে কাটো, হ্যাক অ্যান্ড চপ, বাট ইট ওয়ন্ট ডু ইট। এটা তো কিন্তু হবে না। ইট মাইট ইনফ্লিক্ট পেইন আপন দ্য ট্রি, বাট দ্যাট পেইন ইজ নট এনাফ ফর কিলিং দ্য ট্রি। এই কাটানো, কোপানো, এগুলোতে যন্ত্রণা হয়তো হতে পারে, এখানে যন্ত্রণার কথা বলছে কবি। তার মানে আমি আগেই বলেছি যে কবি, দ্য পোয়েট ইজ সিম্প্যাথিক টু দ্য ট্রিজ। তাহলে সেই যন্ত্রণার কথা তিনিও বলছেন, কিন্তু সেই যন্ত্রণাটাও বলছে এনাফ নয়, ইজ নট এনাফ ফর কিলিং এ ট্রি।
তাহলে কি করতে হবে? গাছ তো মরছে না, গাছ মরবে না। কেন মরবে না? কারণটা হচ্ছে, দেখো তারপরের লাইনগুলো, দ্য ব্লিডিং বার্ক উইল হিল and from close to the ground will rise curled green twigs, miniature boughs, which if unchecked will expand again to former size. তাহলে from the bleeding bark, আমরা যদি গাছের বাকলে আঘাত করি, কোপায়, then a liquid will come out, a liquid will ooze out from the tree, and that is compared to bleeding. এটাকে রক্তক্ষরণের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে সেই আঘাতটা করলে পরে ওইখান থেকে সেই ব্লিডিংটা হবে, সো কল ব্লিডিংটা হবে, লিকুইডটা বেরিয়ে আসবে, অ্যান্ড ইট উইল হিল ইটসেলফ, এটা নিজেকে সারিয়ে তুলবে। আর কী হবে? ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, যে মাটির যে একদম কাছের অংশতে আমি কোপ দিয়েছি, চোট দিয়েছি, সেইখান থেকে কিন্তু মিনিয়েচার বাউজ, লিটল ব্রাঞ্চেস, টুইগস, নিউ লিভস উইল স্প্রাউট, এইভাবে আস্তে আস্তে বড় হয়ে উঠবে। অ্যান্ড ইফ আনচেকড, এটাকে যদি চেক না করা হয়, তাহলে এটা একটা আবার সেই ফর্মার সাইজ, মানে আগেকার বৃক্ষরূপে দেখা দেবে। তার মানে কি বোঝা যাচ্ছে? না, হ্যাকিং অ্যান্ড চপিং উইল নট কিল দ্য ট্রি। তাহলে কি করতে হবে গাছটাকে মারতে গেলে? না, তার পরবর্তী ধাপ হিসাবে এখানে কবি বলে দিয়েছেন, দেখো লাইনগুলো পড়ছি। দ্য রুট ইজ টু বি পুলড আউট of the anchoring earth. It is to be roped, tied and pulled out, snapped out or pulled out entirely out from the earth's cave. এখানে গাছ হত্যার কাজটি সম্পূর্ণ করার জন্য পরের ধাপগুলো বর্ণনা করা হয়েছে। On the next level, the root of the tree must be pulled out. যেটা বলা হচ্ছে, সেই গাছের শিকড়টাকে কিন্তু উপড়ে ফেলতে হবে। It needs to be snapped out. একে এক ঝটকায় তুলে বার করতে হবে, অ্যান্ড ইট মাস্ট বি ডিট্যাচড কমপ্লিটলি, এন্টায়ারলি ফ্রম দ্য আর্থস কেভ। মাটির গহ্বর থেকে এটাকে আলাদা করতে হবে। আর্থস কেভ কেন বলছে? না, গাছের শেকড়টা একটা জায়গা জুড়ে একটা জায়গা দখল করে রাখে, অ্যান্ড ওয়েন ইট ইজ uprooted, it is pulled out from the earth, it makes a hole, a hollow space, that is called earth caves. So what is earth cave? Now earth cave is a hollow space created after the tree is uprooted. গাছটা তুলে ফেলার পরে যে গর্তটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে এইটা। তাহলে সেইখান থেকে গাছটাকে কিন্তু পুরোপুরি আলাদা করে দিতে হবে, তবেই কিন্তু এটা সম্ভব হবে। কেন না, তারপরে লাইনগুলো দেখো কি বলছে, আমি পড়ছি। And the strength of the tree exposed, the source white and weight, the most sensitive hidden for years inside the earth. অর্থাৎ গাছের যেটা ক্ষমতা, যেটা স্ট্রেংথ, যেটা শক্তি, দ্যাট ইজ দ্য রুট। কেন না, দিস রুট হোল্ডস দ্য ট্রি টাইটলি, এবং এই শেকড়টাই কিন্তু তাকে পুষ্টিরস, খাবার জুগিয়ে দেয়। সো ইট ইজ দ্য স্ট্রেংথ অ্যান্ড ইট রিমেন্স ইনসাইড দ্য আর্থ, এটা মাটির তলায় থাকে, হিডেন অ্যান্ড প্রোটেক্টেড ফ্রম দ্য আউটার ওয়ার্ল্ড, বাইরের যে পরিবেশ সেটার থেকে কিন্তু এটা রক্ষিত থাকে, গচ্ছিত থাকে, সিকিউর থাকে। অ্যান্ড ওয়েন ইট ইজ পুলড আউট, ইট কামস আউট, এটা বাইরে চলে আসে। নাও ইট ইজ ভালনারেবল, এখন এটাকে কিন্তু ক্ষয়ক্ষতি করা যাবে। তাহলে এটাকে পুলড আউট করা হলো, পুলড আউট করার পরেও কিন্তু সেটাও যথেষ্ট নয়, ইউ নিডস টু ডু সামথিং মোর। কী করতে হবে? পরের লাইনগুলো পড়ছি, নজর দাও। Then the matter of scorching and choking in the sun and air, browning, hardening, twisting and withering, and then it is done. তারপরে কি বলছে? What is left, যে কাজটা বাকি আছে সেটা হলো গাছটাকে উপড়ে পরে ফেলে রেখে দেওয়া। কোথায়? ইন দ্য স্কর্চিং হিট, সেই সূর্যের তীব্র দাবদাহ উষ্ণতায় ওটাকে ফেলে রেখে দেওয়া, এবং সেই গরম হাওয়ার মধ্যে ওটাকে ফেলে রেখে দেওয়া। তার ফলে কী হবে? ইট উইল হার্ডেন, ইট উইল বিকাম ব্রাউন, এটা শুষ্ক হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। ইট উইল উইদার, এটা জীর্ণ হয়ে যাবে। অ্যান্ড দিস ওয়ার্ডস, হার্ডেনিং, টুইস্টিং, ব্রাউনিং, দিস আর দ্য
symbolism দ্যাট প্রেজেন্টস লাইফলেসনেস, জীবনহীনতার প্রতীক হিসাবে এগুলো এগুলো আমাদেরকে সেই জীবনহীনতাকে ইন্ডিকেট করছে। তার মানে দেয়ার উইল বি নো পসিবিলিটি অফ নিউ লাইফ বিং ক্রিয়েটেড উইথ দ্যাট ফলিং ট্রি। সেই পড়ে যাওয়া গাছটার থেকে আর নতুন পাতা গজানোর কোনো সম্ভাবনা থাকবে না। অ্যান্ড নাও দ্য ওয়ার্ক ইজ ডান, তখনই কিন্তু এই কাজটা সম্পন্ন হবে। কোন কাজটা? দ্য অ্যাক্ট অফ কিলিং এ ট্রি। এইভাবে আমরা দেখতে পাচ্ছি দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য লং অ্যান্ড টায়ারসাম স্টেপস। কিসের জন্য? যাতে আমরা গাছের বেদনাটা অনুভব করতে পারি, সো দ্যাট উই ক্যান ফিল দ্য পেন দ্যাট এ ট্রি ফিলস ওয়েন ইট ইজ কাট। যখন এটাকে কাটা হয় তার যে বেদনাটা হয় সেটা যেন আমরা অনুভব করতে পারি। অ্যান্ড অ্যাবস্টেইন আওয়ার সেলফ, আমাদেরকে যেন বিরত রাখি ফ্রম দিস ব্রুচাল অ্যাক্ট, এই কাজটা থেকে। এটাই হচ্ছে মূল বিষয়বস্তু। আসলে তিনি কবি বর্ণনা দিচ্ছেন কিভাবে গাছ মারা হবে, কিন্তু তিনি যেটা বলতে চাইছেন যে গাছ মারাটা একটা অত্যন্ত বর্বর এবং হিংস্রতায় পূর্ণ একটা কাজ। সেই কাজটার থেকে আমরা যেন বিরত রাখি, আমরা যেন সেই গাছেদেরকে বাঁচাই। অ্যান্ড দিস ইজ দ্য স্পিরিট অফ গ্রিন পিস মুভমেন্ট। তিনি এটাই কিন্তু বলতে চাইছেন যে গাছকে ধ্বংস করো না, গাছকে রক্ষা করো, প্রকৃতি মাকে রক্ষা করো। তাহলে এটাই হচ্ছে তার বলার বিষয়, এটাই হচ্ছে তার সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম। যেটা বলছে তার থেকে কিন্তু থিমটা আলাদা হয়ে যাচ্ছে। অ্যান্ড হিয়ার ইজ দ্য আয়রনি, এখানেও কিন্তু একটা আয়রনি আছে। ঠিক আছে, আশা করি তোমাদের কাজে লাগবে, তোমরা বুঝতে পারবে। শোনো ভালো করে।